জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই উত্তেজনা নিরসনের এবং সংকট সমাধানের আহ্বান জানালেও ভারত এখন সংঘাত এড়ানোর পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। রোববার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চালাচ্ছেন। তবে এই উদ্যোগগুলি মূলত আন্তর্জাতিক সহায়তা কামনা করার জন্য নয়, বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরার উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে জানিয়েছেন কয়েকজন কূটনৈতিক কর্মকর্তা। এর আগে মোদী সরাসরি পাকিস্তানের নাম নিয়েও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গোলাগুলি চলছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি অনুযায়ী কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় অভিযান চালাচ্ছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে এবং পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলো স্থগিত করেছে, বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির চুক্তি। এই পরিস্থিতিতে ভারতে মুসলিম বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কাশ্মীরি শিক্ষার্থীরা নানা শহরে পড়াশোনার সময় ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন এবং অনেকেই বাড়ি ফিরে আসছেন। ভারত সরকার এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানের সরাসরি জড়িত থাকার জন্য খুব কম প্রমাণ প্রকাশ করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদের সহায়তার ইতিহাস তুলে ধরেছেন এবং জানিয়েছেন যে হামলার ঘটনায় তদন্ত চলছে এবং প্রযুক্তিগত কিছু প্রমাণ পাওয়া গেছে যা পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রমাণের অভাব এই দুই সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, নয়তো তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তির বৃদ্ধি দেশটি আন্তর্জাতিক চাপের প্রতি তেমন মনোযোগ না দেওয়ার আভাস দেয়। যুক্তরাষ্ট্র, ইরান এবং সৌদি আরব দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে যোগাযোগ করেছে এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে সীমিত ভূমিকা রাখতে পারে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি বন্ধুত্বের কথা জানিয়েছেন। তবে দক্ষিণ এশিয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার কম এবং তাদের মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রের আগ্রহ সীমিত বলে মনে করা হচ্ছে। ভারত ও পাকিস্তান দুটি পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। তবে ভারতের কূটনীতিকেরা এই সংঘাতের উপর নিয়ন্ত্রণ রাখতে চাইছেন এবং পাকিস্তানও যে কোনো ভারতীয় আক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে তার চেয়ে বড় আঘাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষই নিজেদের সক্ষমতা অতিরঞ্জিত করে দেখাচ্ছে, যার ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। 2019 সালের কাশ্মীর সংঘাতের সঙ্গে এবারের পরিস্থিতি অনেকটা মিল রয়েছে, যদিও হামলাকারী দলের পরিচয় এবং সংখ্যা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন জানিয়েছেন, মোদী সরকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ 2016 ও 2019 সালে কাশ্মীরে হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল ভারত। তবে তিনি বলেন, আমি খুব চিন্তিত নই, কারণ উভয় পক্ষই সংঘাতের একটি নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে পছন্দ করে। এখন পর্যন্ত কোনো শক্ত প্রমাণ ছাড়া ভারত সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, তবে কূটনীতিকরা এই পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছেন। একজন কূটনীতিক বলেছেন, কেবল অতীতের রেকর্ডের উপর নির্ভর করে কি আপনি পরমাণু অস্ত্রধারী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু করবেন?
পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরুপদবন্ত সিং পান্নুন ঘোষণা দিয়েছেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে পাঞ্জাবের গোটা শিখ সম্প্রদায়। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় পান্নুন এই মন্তব্য করেন। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কখনোই ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভূমি ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। রোববার প্রকাশিত দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পান্নুন বলেন, আমরা 2 কোটি শিখ পাকিস্তানের পক্ষে এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। পাশাপাশি ভারতে সংখ্যালঘুদের ওপর বিশেষ করে শিখ সম্প্রদায়ের প্রতি যে দমননীতি চলছে তার কঠোর সমালোচনা করে তিনি বলেন, আজ গোটা বিশ্ব ভারতের এই নির্যাতন প্রত্যক্ষ করছে। কাশ্মীর ইস্যু ঘিরে চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে পান্নুন বলেন, এখন 1965 বা 1971 সাল নয়, এটা 2025। সময় বদলে গেছে। তিনি পাকিস্তানের নামের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, পাকিস্তান শব্দের অর্থই পবিত্রতা। আমাদের ঐতিহ্য হলো আমরা কখনো আগ্রাসন শুরু করি না এবং ভবিষ্যতেও করব না। ভারতীয় নেতৃত্বের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, যে আগ্রাসন শুরু হয়েছে সে শেষ পর্যন্ত টেকে না, সেটা ইন্দিরা গান্ধী হোক, নরেন্দ্র মোদী হোক কিংবা অমিত শাহ। তিনি আরও জানান, আমরা মোদী, অজিত দোভাল, অমিত শাহ এবং এস জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করব। এছাড়া পান্নুন দাবি করেন, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা আসলে ভারত সরকারের নিজস্ব সাজানো নাটক। তার ভাষায়, ভারত নিজেরই হিন্দু নাগরিকদের হত্যা করে রাজনৈতিক ফায়দা ও নির্বাচনী সুবিধা নিতে চাইছে। পান্নুনের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং ভারতের রাষ্ট্রীয় মদদে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আরও প্রবল হয়েছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় একটি ছোট বালুচর দখল করেছে চীনা কোস্টগার্ড। এই ঘটনায় ফিলিপাইনের সঙ্গে চীনের চলমান আঞ্চলিক বিরোধ আরও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি সম্প্রতি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় 4 জন চীনা কোস্টগার্ড সদস্য কালো পোশাক পরে স্পোর্টলি দ্বীপপুঞ্জের বিতর্কিত স্যান্ডি কে বালুচরে চীনের জাতীয় পতাকা উড়াচ্ছেন। সিসিটিভি জানিয়েছে, এপ্রিলের শুরুতেই চীন ওই অঞ্চলে সামুদ্রিক নিয়ন্ত্রণ কার্যকর এবং সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ করেছে। দক্ষিণ চীন সাগরের দ্বীপ এবং পানিসীমার উপর চীন ও ফিলিপাইন উভয় দেশের নিজেদের অধিকার দাবি করে আসছে। চীনের এই উদ্যোগের পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিপাইনও 3টি বালুচরে নিজ দেশের পতাকা স্থাপন করেছে বলে জানিয়েছে এবং চীনের মতো করে নিজেদের বাহিনীর ছবি প্রকাশ করেছে। তবে ফিলিপাইন যেসব বালুচরে পতাকা স্থাপন করেছে তার মধ্যে স্যান্ডিকে অন্তর্ভুক্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। ফিলিপাইনের ন্যাশনাল টাস্ক ফোর্স ফর ওয়েস্ট ফিলিপাইন এক বিবৃতিতে জানায়, স্যান্ডিকের আশপাশে তারা চীনের কোস্টগার্ডের একটি জাহাজ এবং 7টি চীনা মিলিশিয়া নৌযান দেখতে পেয়েছে। তারা এটিকে চীনের অবৈধ উপস্থিতি হিসেবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযান আমাদের সার্বভৌম অধিকার এবং কর্তৃত্ব রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সংকল্পের প্রমাণ। 2 দেশের মধ্যে উত্তেজনা এ নিয়ে নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার জাহাজ সংঘর্ষ এবং নৌবাহিনীর সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী স্যান্ডিকে বালুচরটি ফিলিপাইনের থিটু দ্বীপের কাছে অবস্থিত। থিটু দ্বীপে রয়েছে ফিলিপাইনের একটি সামরিক ফাঁড়ি, যেখান থেকে তারা দক্ষিণ চীন সাগরের চীনা নৌ চলাচল নজরদারি করে থাকে। তবে এখন পর্যন্ত স্যান্ডি কেতে চীনের কোনো স্থায়ী উপস্থিতি দেখা যায়নি। চীনা কোস্টগার্ড সদস্যরা পতাকা স্থাপনের কিছু সময় পরই স্থানটি ছেড়ে চলে যায় বলে জানা গেছে। চীনের সাম্প্রতিক এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জেমস হিউইট বলেন, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছে। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপে 2 প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। যে কোনো সময় বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। তবে ভারত পাকিস্তানের যুদ্ধের ইতিহাস দীর্ঘ ও রক্তক্ষয়ী।
কখনো ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে, কখনো অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে এই দুটি দেশ। কাশ্মীরের বরফ গলা উপত্যকা থেকে শুরু করে মরুভূমির উত্তপ্ত বালুকা পর্যন্ত বহুবার সীমান্ত রক্তাক্ত হয়েছে। কখনো আকস্মিক হামলা, কখনো সীমান্ত প্রতিরক্ষা, আবার কখনো আদর্শের সংঘাতে দুই দেশের মধ্যে লেগেছে ভয়াবহ লড়াই। প্রশ্ন থেকেই যায়, এত বছর পেরিয়ে ভারত পাকিস্তানের মধ্যে মোট কতটি যুদ্ধ হয়েছে, আর এসব যুদ্ধে কারা জয়ী হয়েছে? আজকের প্রতিবেদন সেই ইতিহাস ঘিরেই। ভারত ভাগের পর 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধের সূত্রপাত হয়, যার কেন্দ্রবিন্দু ছিল কাশ্মীর। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে পাকিস্তান সমর্থিত বাহিনী কাশ্মীরে আক্রমণ চালায়। শুরু হয় তুমুল সংঘর্ষ। অবশেষে 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সই হয়। যুদ্ধের ফলাফল হিসেবে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়। ভারত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ নেয়, আর পাকিস্তান দখল করে আজাদ কাশ্মীর ও গিলগিট বালুচিস্তান অঞ্চল। 1956 সালে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে ওঠে, যার সূত্র ধরে 1965 সালে আরও একটি সংঘর্ষ বাধে। পাকিস্তানি সীমান্তরক্ষীরা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথম দিকে সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষ ধীরে ধীরে সশস্ত্র বাহিনীর লড়াইয়ে রূপ নেয়। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের উদ্যোগে উভয় দেশ সংঘর্ষ থামাতে রাজি হয়। 1968 সালে গঠিত একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয়, যার মাধ্যমে পাকিস্তান কচ্ছ অঞ্চলের 3500 বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র 350 বর্গ কিলোমিটার ভূমির মালিকানা লাভ করে। 1999 সালে কার্গিল যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক সংঘাত। তবে আগের যুদ্ধগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম রক্তক্ষয়ী। শীতকালে কাশ্মীরের প্রতিকূল আবহাওয়ার কারণে সামরিক চৌকিগুলো ফাঁকা হয়ে গেলে পাকিস্তানপন্থী গোষ্ঠী সেগুলো দখল করে নেয়। শীত শেষে ভারতীয় সেনারা ফিরে এসে চৌকি হারানোর বিষয়টি আবিষ্কার করেন এবং জবাবে বড় ধরনের সামরিক অভিযান চালায়। আন্তর্জাতিক মহলের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপের মুখে 2 মাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটে। এসব বড় সংঘাত ছাড়াও বিভিন্ন সময় ভারত পাকিস্তানের মধ্যে নানা ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে। তবে দুই দেশের মধ্যে সংঘাত বা যুদ্ধের বেশিরভাগ ঘটনাই কাশ্মীরকে কেন্দ্র করেই ঘটেছে, এক বিতর্কিত ভূখণ্ড যা আজও অমীমাংসিতই রয়ে গেছে। ইয়েমেনের ইরান সমর্থিত শক্তিশালী গোষ্ঠী হুথি আনসারুল্লাহ বাহিনীর হাতে আটক দখলদার ইসরায়েলের একটি পণ্যবাহী জাহাজে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো গ্যালাক্সি লিডার নামের এই জাহাজটিতে 3 দফা বিমান হামলা চালায়। খবরটি প্রকাশ করেছে প্রেস টিভি। প্রসঙ্গত, ইসরায়েল যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, তখন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুথি গ্যালাক্সি লিডার জাহাজটি জব্দ করে। বাহামাসের পতাকাবাহী এবং জাপানি পরিচালিত এই জাহাজটির মালিকানায় ছিল একটি ব্রিটিশ কোম্পানি, যার আংশিক মালিক ইসরায়েলি ধনকুবের আব্রাহাম উঙ্গার। 2023 সালের 19 নভেম্বর লোহিত সাগরে একটি হেলিকপ্টার অভিযানের মাধ্যমে হুথি বাহিনী জাহাজটি দখল করে নেয়। পরে 2025 সালের 22 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনি কর্তৃপক্ষ জাহাজের 25 নাবিককে মুক্তি দেয়। শনিবারই যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আরও বিমান হামলা চালায়। রাজধানী সানার উত্তরে বনি হারিস জেলা ছাড়াও কামারান দ্বীপ, রাস ইসা তেলবন্দর, সানার আল সাবিন এলাকা, সাদা প্রদেশের কিফাত এবং আল সালেম জেলা, আল জাউফের বারত, আল আনান এলাকা এবং মারিবের মেদঘাল জেলায় বিমান হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় 2 শিশুসহ অন্তত 8 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর আগে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের তেল আবিব এবং আশকেলন শহরের 2টি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা ড্রোন হামলা চালায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং তার সহযোগী জাহাজগুলোতেও হামলা হয়।
উল্লেখ্য, গত 15 মার্চ যুক্তরাষ্ট্র ইয়েমেনের উপর প্রাণঘাতী হামলা অভিযান শুরু করে, যা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনি প্রতিক্রিয়ার প্রতিফলন। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী প্রায় $1 বিলিয়ন ব্যয় করেও যুক্তরাষ্ট্র হুথি বাহিনীর উপর উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি। অন্যদিকে গত 6 সপ্তাহে হুথি বাহিনী 7টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ $200 মিলিয়ন বেশি। সম্প্রতি ইয়েমেনি প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ স্পষ্ট করে দিয়েছেন, মিসাইল, বোমা কিংবা কৌশলগত বিমান হামলায় তাদের মনোবল ভাঙানো যাবে না। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, আপনি একটি কৌশলগত দুঃস্বপ্নে পা রেখেছেন।